প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন। দিল্লির সাথে সম্পর্ক পুনর্গঠনে কাজ করতে হবে দুপক্ষকেই, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঈদের আগেই শুরু হবে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। 5 কোটি পরিবারকে দেওয়ার পরিকল্পনা। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। রমজানের প্রথম দিন ট্রাক সেলে পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। চাহিদার তুলনায় যোগান কমের অভিযোগ। রাজধানীর 25টি স্থানে কম দামে দুধ, ডিম বিক্রি। এবং প্রথম রোজায় জমজমাট চকবাজার সহ পুরান ঢাকার বিভিন্ন স্থানের ইফতার বাজার। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো এক চিঠিতে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মার্কিন জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে এ অভিনন্দন জানান তিনি। চিঠিতে ট্রাম্প আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের কৃষক ও শ্রমিকরা লাভবান হবে বলেও প্রত্যাশা করেন ট্রাম্প। পাশাপাশি বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। দিল্লির সাথে থমকে যাওয়া সম্পর্ক সমাধানে দুই পক্ষকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিজ মন্ত্রণালয়ে প্রথম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। আরও বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসা জটিলতার সমাধানে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে বৈঠকে বসে সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। সে লক্ষ্যে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। এর আগে 3 বাহিনী প্রধান ও এনএসআই ডিজিএফআই এর মহাপরিচালকদের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। মূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। ভোটের লড়াই শেষ, এবার সেই অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা। সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে বৈঠকে বসে সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড আমরা স্টার্ট করতে পারি, এটা নিয়ে আজকের মিটিং ছিল। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়। শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে, তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে। সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। এরপর সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের 201 নম্বর কক্ষে 3 বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। জাতীয় প্রতিরক্ষা এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে সেখানে আলোচনা হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কথা বলছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইতিমধ্যেই বক্তব্য শেষ হওয়ার কারণে আমরা সরাসরি সেখানে যুক্ত হতে পারছি না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শিক্ষা নিয়ে সরকার রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বাজেট বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা এবং শিক্ষক বদলিতে স্বচ্ছ সিস্টেম চালুর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে কারিকুলামের রিভিউ করে পরিমার্জন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আগামী 4-5 দিন আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভিতরে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এই রোডম্যাপগুলো আসলে আপনাদেরকে দিয়ে দেব। আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কিছুক্ষণের মধ্যেই মত বিনিময় সভা করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, মত বিনিময় সভায় কি বলছেন মন্ত্রী, জানাবেন বিস্তারিত। শাহাব, আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরা কিন্তু সচিবালয়ে অফিস করলেন। যেহেতু রমজান মাস, কিছুটা শিথিলতা থাকলেও কিন্তু আমরা দেখছিলাম যে কালকের মতোই, প্রথম দিনের মতোই আজকে দ্বিতীয় দিনেও সকাল থেকেই নতুন মন্ত্রীদের সচিবালয়ে বরণ করে নিতে বা শুভেচ্ছা জানাতে তার যেই সচিবালয়ের কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছে তাদের দেখেছি আমরা এর আগে সকালে দেখেছি যে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও দেখেছি যে সংবাদ সম্মেলনের আগে বা পরে কিন্তু তাদের ফুল দিয়ে একটা বরণ করে নেওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটি দেখেছি। তার আগে সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রী কিন্তু মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে দেখা করছেন, মত বিনিময় করছেন। এখানেও আমরা এখন আছি সড়ক মন্ত্রণালয়ে, এখানেও কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আসলে নতুন যে সড়ক পরিবহন মন্ত্রী তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন এবং তার আগে কিন্তু তার এই মন্ত্রণালয়ের যে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে কিন্তু মত বিনিময়ের কথা রয়েছে। আসলে প্রধানমন্ত্রী যেহেতু এখন সচিবালয়ে অফিস করছেন এবং প্রধানমন্ত্রী যেহেতু সব মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সমন্বয় সভা করছেন, সেই জন্যই আসলে এই সব যে মত বিনিময় সভাটি রয়েছে সেটি একটু দেরিতে হচ্ছে। যেহেতু কিছুক্ষণ আগেই সেই প্রধানমন্ত্রীর সমন্বয় সভাটি শেষ হয়েছে, ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই সভাটিও শুরু হবে এবং এখান থেকেই কিন্তু আমরা ধারণা করছি যে নতুন যে সড়ক পরিবহন মন্ত্রী রয়েছেন তিনি তার যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা রয়েছে সেটি আমাদের জানাবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সচিবালয় থেকে সর্বশেষ। সাহাব, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। 400 বছরের ব্যবসাকে ধারণ করে এবারও জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার। রমজানের প্রথম দিন চকবাজারের আদি স্বাদের লোভে ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রামের রোজার প্রথম দিনে জমে উঠেছে ইফতার বাজার। এ নিয়ে আরও জানাতে পুরান ঢাকার চকবাজার থেকে সহকর্মী রাজু আহমেদ এবং চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। প্রথমেই চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, ইফতার সামগ্রীর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রমজানের প্রথম দিনে বেচাকেনা কেমন দেখছেন, জানাবেন। সাহাব, যেমনটি বলছিলেন যে 400 বছরের পুরনো এই চকবাজার ইফতার বাজার আজও পরিপূর্ণ মূলত ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে যেমন এখানে প্রস্তুতি শুরু হয়েছিল ইফতার বাজারের বেচাকেনা, আর তেমনই কিন্তু বিকেল গড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই চকবাজারের ইফতার মার্কেটের যে বেচাকেনা। জানিয়ে রাখতে চাই এখানে বিভিন্ন ধরনের যেমন ইফতার রয়েছে তেমনই কিন্তু ঐতিহ্যের স্বাদ বহন করে বেশ কিছু ইফতার সামগ্রী এখানে রয়েছে। বিশেষ করে বড় বাপের পোলায় খায়, ছোট বাপের পোলায় খায়,
মিঠাই সহ শিক কাবাব, বাটি কাবাব থেকে পুরান ঢাকার ঐতিহ্যকে ধারণ করে বেশ কিছু ফিরনি এবং অন্যান্য শরবত সামগ্রী এখানে আজকে শোভা পেয়েছে। একই সাথে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি বলছেন যে সকল ইফতারের চাহিদা একবারই বেশি, সেই সকল ইফতারগুলো তারা এখানে দৃশ্যমান করার চেষ্টা করেছেন। বিশেষ করে তারা স্বাদ এবং ঐতিহ্যের যে ধারণ, সেই ধারণটা যেন বদলে না যায়, সেটি যেন ঠিক থাকে, সেই ব্যাপারটিকে মাথায় রেখে মূলত আজকের এই ইফতার সামগ্রীগুলো তারা উপস্থাপন করেছেন। সেই সঙ্গে ক্রেতাদের মাঝে কিছুটা অভিযোগ রয়েছে দামের। তারা যেমনটি বলছেন যে এই নিত্যপণ্যের বাজারের সঙ্গে ইফতার সামগ্রীর যে দাম, সেটির সঙ্গে সামঞ্জস্যহীন রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ঐতিহ্যবাহী যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে বড় বাপের পোলাও এবং ছোট বাপের পোলাও সহ আরও শিক কাবাব, বাটি কাবাব এবং ফিরনি জাতীয় যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেগুলোতে কিছুটা দাম বেশির অভিযোগ থাকলেও রেগুলার যে অর্থাৎ নিয়মিত যে ইফতারগুলো রয়েছে, বিশেষ করে চপ, বুন্দিয়া বা বিভিন্ন ধরনের পেঁয়াজু, সিঙ্গারা সহ অন্যান্য যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেগুলোতে স্বাভাবিক দাম রয়েছে বলে কিন্তু তারা বলছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই যে 1676 সালে এই চকবাজারের শাহী মসজিদ নির্মাণের পর থেকে মূলত এই বাজারের প্রচলন শুরু হয়েছিল এবং 1702 সালে এখানকার ভাসমান ইফতার বাজারের মধ্য দিয়ে মূলত ইফতার বাজারের যাত্রা শুরু হয় এবং যেটি এখন পর্যন্ত এখানকার ব্যবসায়ীরা ধরে রেখেছেন। সাহাব, এই ছিল পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফয়সাল করিম। ফয়সাল, ঢাকার পুরান বাজারের খবর তো শুনলেন, জানলেন, চট্টগ্রামে আসলে রমজানের এই ইফতার আয়োজন নিয়ে কী ধরনের বৈচিত্র্যপূর্ণ খাবারের ব্যবস্থা দেখছেন এবং একই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের যে মতামত সেটা জানাবেন। আমরা যেটি চট্টগ্রামের ক্ষেত্রে আসলে ঢাকার মতো কোনো ইফতার বাজার সেভাবে নেই। চকবাজার, ঢাকা চকবাজার যেমন বিখ্যাত, তেমনি নির্দিষ্ট কোনো স্থান চট্টগ্রামে বিখ্যাত নয়। তবে আমরা দেখি যে চট্টগ্রামের যেই বিখ্যাত খাওয়ার মেজবান, সেটিকে কেন্দ্র করে কিন্তু এখন ইফতার আইটেম পাওয়া যায় এবং চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে অলিগলি এবং বিভিন্ন পাড়া মহল্লায় আমরা দেখি যে খাবার দোকানগুলো থাকে, হোটেলগুলো থাকে, তারা কিন্তু ইফতার বিক্রি করে থাকেন এই সিয়াম সাধনার মাসে। তো আজকে প্রথম দিন থেকে আমরা যেটি দেখছি যে জমজমাট ইফতার বাজার। এখানে বিশেষ করে যে দোকানগুলোতে মেজবানি আইটেম থাকে কিংবা কাবাব আইটেম থাকে, সেখানে কিন্তু আমরা ক্রেতার ভিড় দেখি। আজকেও দেখছি প্রচুর ক্রেতা কিন্তু ভিড় করেছেন এবং এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেমের পাশাপাশি মিষ্টি আইটেম, হালিমের আইটেম এবং জিলাপির আইটেমের পাশাপাশি নানা ধরনের পানীয় পাওয়া যাচ্ছে। অর্থাৎ মেজবানির সাথে যে পানীয় চলে, বোরহানি থাকে, জুস থাকে, সেগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে একেবারে বেলা 3টার পর থেকে কিন্তু যারা বিক্রেতা আছেন, ব্যবসায়ী আছেন, তারা কিন্তু পসরা সাজিয়ে বসেছেন এবং নানা ধরনের বাহারি আইটেম খুব লোভনীয় উপায়ে তারা এগুলোকে প্রদর্শন করছেন যাতে ক্রেতারা আগ্রহী হন। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাহারি কাবাব যেমন আছে, কয়েক পদের কাবাব যেমন আছে, তেমনি প্রতিটি বড় বড় দোকানে আমরা দেখছি শতাধিক ইফতারি আইটেম কিন্তু স্থান পাচ্ছে। চট্টগ্রামের কাজীর দেউরি ছাড়াও প্রবর্তক, চকবাজার, স্টেডিয়াম এলাকা কিন্তু মানুষ কিন্তু ইফতার কিনতে ভিড় করেন, জিসি এলাকায় মানুষ ইফতার কিনতে ভিড় করেন এবং আমরা দেখছি যে এখানে বেশিরভাগ খাবারের কিন্তু গায়ে কিন্তু নাম লেখা আছে এবং নিত্য নতুন বাহারি নাম যেমন দেয়া হয়েছে, তেমনি মেজবানি আইটেমকে গুরুত্ব দিয়ে এখানে কিন্তু আলাদা করে তারা বিক্রি করছেন এবং শুধুমাত্র কেনাই নয়, তারা কিন্তু আমরা যেটি দেখছি যে এখানে যে রেস্টুরেন্টের ভেতরের অংশ, সেখানেও কিন্তু তারা বসার ব্যবস্থা করেছেন। অর্থাৎ কেনাকাটার পর যারা রোজা রেখেছেন তারা কিন্তু ভেতরে বসে খাওয়ার সুযোগ আছে। তবে আমরা যেটি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যে আসলে এই রমজানের সময় কিন্তু প্রচুর অস্বাস্থ্যকর খাবার কিন্তু গ্রহণ করেন এবং দেখা যায় কি এখানে খাবারে যেমন চিনির আধিক্য থাকে, তেমনি ভাজা পোড়া খাবার এবং প্রচুর তেল কিন্তু ব্যবহার করা হয় এবং অনেকগুলো কিন্তু অস্বাস্থ্যকর খাবার থাকে। তো চিকিৎসকরা বলছেন রোজার মাসে যাতে এই ধরনের অস্বাস্থ্যকর কিংবা খাবারের ক্ষেত্রে যাতে একটু সচেতন হয় মানুষ এবং যতটুকু পারা যায় আসলে রোজায় যে সুস্থতার বিষয় সেটি যাতে মানুষ অনুসরণ করে চলে। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। প্রথম রমজানের ইফতার আয়োজনের ব্যবস্থা জানাতে পুরান ঢাকা এবং চট্টগ্রামের কাজীর দেউরি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ ও ফয়সাল করিম। মন্ত্রিসভায় তারুণ্যকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভুল ব্যাখ্যা ও সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এ সময় সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন
কমিশন থেকে আমাদেরকে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে 2টি শপথের কথাই বলা হয়েছিল। আমাদেরকে আহ্বান জানিয়েছিল 2টি শপথ নেওয়ার জন্য। আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করে নেই। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাক সেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ, তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। রমজান এলেই নিত্যপণ্যের বাজারে দামের সঙ্গে আর্থিক সংগতির হিসাব মেলাতে চাপে পড়তে হয় ক্রেতাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তাদের কথা ভেবেই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি। সাধারণ বাজার দরের চেয়ে পণ্যের দাম কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় ট্রাক সেলগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম হলেও টিসিবির এই পণ্য নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা। যে সরকারি ন্যায্য পণ্য এখান থেকে নিলে এখানে এত সুবিধা, একটু কম মূল্যে বা অল্প টাকায় বা তার জিনিস পাওয়া যায়। বাজারে যে দাম আছে তার 3 ভাগ কম। যেরকম তেল 180 টাকা লিটার, এখানে তেল 115 টাকা লিটার পাওয়া যাচ্ছে। চিনি 100 টাকা কেজি, এখানে 70 টাকা কেজি পাওয়া যাচ্ছে। এসব পণ্য নিতে এসে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না অনেকে। এখানে যে কতটা বিশৃঙ্খলা, পুরুষ মহিলা কেউ কাউকে মানতেছে না, আর ওরাও একটু ধীরগতিতেই মালগুলা দেয়। তো যদি কোনো প্রশাসনের লোক থাকতো তাহলে মালগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি দ্রুত শৃঙ্খলাভাবে দেওয়া যাইতো। একটু কিন দিয়ে দেয় আর নাহলে একটা নাম্বার দেয়, কারণ যারা একবার লয় তারা দিতে আবার মারামারি করে আবার সামনে দেখায়, তার কারণ পিছনের মানুষ পায় না। সিরিয়ালের বাইরে দেখেন কত মানুষ, এই মানুষ দয়া ধরলে গ্যাপে গ্যাপে শুধু ঢুকবে, এই মেন কারণ। যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে, আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলেও দাবি তাদের। টোকেন দিছি, মাল দিতেছি পুরুষ লোক, মহিলাদের অবস্থা দেখেন, মহিলারা কিভাবে সিরিয়াল ভঙ্গ করে। এই জন্য মহিলাদের জন্য মাল দেওয়া অসম্ভব হইতেছে। আমাদের কাজ আমরা চলতেছে। যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী 400 প্যাকেজ মাল কিছুই না। আপনারা লাইন দেখেন, সকাল থেকে 400 প্যাকেজ মাল নিয়ে আমরা প্যাকেজ করতেছি, অলরেডি প্রায় 1000 লোকাল লাইন আছে। পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাক সেল কার্যক্রম। এই কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুর সহ 5টি প্যাকেজ পাচ্ছে ক্রেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রমজান উপলক্ষে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এবার 10 লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। চলবে পুরো রমজান জুড়ে। এছাড়াও দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এবার ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস পাওয়া যাচ্ছে 650 টাকায়। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা দিন দিন এই পরিমাণ যাতে বাড়াতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ। বন্দরনগরী চট্টগ্রামে রোজার প্রথম দিনেই জমজমাট ইফতারের বাজার। দুপুরের পরপরই শহরের অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত ও অলিগলি সর্বত্রই ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। রোজার আগে থেকেই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে।
যা চলমান রয়েছে রোজার প্রথম দিনেও। সপ্তাহ ব্যবধানে ছোলা, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন সহ নিত্য ভোগ্য পণ্যের দাম বাড়ে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত। এমন অবস্থায় অসাধু ব্যবসায়ীদের জন্য কড়া বার্তা নিয়ে বৃহস্পতিবার বাজার তদারকিতে নামে জেলা প্রশাসক। খতিয়ে দেখা হয় এসব পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য রসিদ। পরে খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, রমজানের নিত্য ভোগ্য পণ্যের সিন্ডিকেট করে কৃত্রিম সংকট এবং দাম বাড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। রিসিট ছাড়া কোনো খুচরা ব্যবসায়ীকে আমরা কোনো মালামাল দিব না। সিন্ডিকেট কোনো সুযোগ নাই, নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। বাজারে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের উপর দায় চাপান আড়তদাররা। পাশাপাশি খাতুনগঞ্জের যানজট এবং নিরাপত্তায় ট্রাফিক এবং আনসার সদস্য নিয়োগের দাবিও তাদের। আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীদেরকে বৈষম্যের মধ্যে রেখে যদি আমাদের এখান থেকে ভালো কিছু আশা করেন, আসলে আমরা এখানে সফল হব। অন্তত বিকল্প হিসেবে কয়েকজন ট্রাফিক যদি 1, 2, 3 জন ট্রাফিক যদি আপনি নিয়োগ দেন, তাহলে এখানে যানজট অনেকাংশে মুক্ত হবে। আমাদের মেয়ে খাদ্য দ্রব্য ব্যবসা করতে হবে, তারপর সেকেন্ডারি ব্যবসায় কাপড়, সেকেন্ডারি আসতে কাপড় চোপড়, এই জিনিসটা আপনার স্যার এটা ওয়ান ওয়েটা তুলে দিতে হবে। 2 দিকে যেন আসা যাওয়া করলে ট্রাফিক যেন অনেকাংশে কমে যাবে। এদিকে চট্টগ্রাম বন্দরে 2.25 লাখ টন চিনি খালাসের অপেক্ষায় রয়েছে। এসব চিনি বাজারে আসলে দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 85 টাকায়, আর খেজুর বিক্রি হচ্ছে 170 থেকে 1200 টাকায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর মার্কেটগুলোতে আসতে শুরু করেছে নতুন কালেকশন। যদিও বিক্রেতারা বলছেন এখনও জমে ওঠেনি বেচাকেনা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। রাহিদ, রমজানের প্রথম দিনে ঈদের কেনাকাটা কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শাহাব, এবারে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজানের আজকে প্রথম রোজা। এই রোজা উপলক্ষে আজকে সারা দেশের, বিশেষ করে রাজধানী ঢাকার যেসব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিছুটা বন্ধ রয়েছে এবং পাশাপাশি এই বন্ধ থাকার কারণে দেখছেন যে রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলোতে জনশূন্য অবস্থা। তবে রাজধানীর মার্কেটগুলোতে এর বিপরীত অবস্থা বিরাজ করছে। আমি যদি আপনাকে বলি যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেটে এবং নিউ মার্কেটের যেসব মার্কেটগুলো রয়েছে, এক পাশে চন্দ্রিমা মার্কেট, আর একদিকে নিউ সুপার মার্কেট এবং অন্য পাশে রাস্তার অপোজিটে গাউসিয়া সুপার মার্কেট যেটি রয়েছে, এই মার্কেটগুলোতে এখন বর্তমানে সাধারণ ক্রেতাদের ভিড় বেড়েছে এবং আমরা কিছুক্ষণ আগে বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম যে এখন বর্তমানে তাদের কেনা বেচা কেমন। তারা একটা কথাই জানিয়েছেন যে ঈদের যে নতুন কালেকশন, সেই নতুন কালেকশনগুলো রমজানের প্রথম শুরুর দিকেই আসতে শুরু করেছে এবং আমি যদি আপনাকে দেখাই যে এই কালেকশনগুলোর মধ্যে এখন পর্যন্ত কাপড়ের, বিশেষ করে কাপড়ের যেসব পণ্য রয়েছে এবং বিভিন্ন কালেকশন রয়েছে সেগুলো এখন আসতে শুরু করেছে এবং পাশাপাশি জুতা থেকে শুরু করে এবং কুকারিজ যেসব পণ্য রয়েছে সেগুলো আসতে শুরু করেছে। এবং আমি যদি আপনাকে বলি যে ক্রেতার যে ভিড়ের কথা সেটি যদি বলি তাহলে বলা যায় যে বিশেষ করে রমজানের শুরুতে এখন থেকেই ক্রেতার ভিড় অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর এই নিউ মার্কেটে। কারণ রমজানের আজকে শুরু হলেও শেষ বিকেলের দিকে যখনই বিশেষ করে যারা ক্রেতারা রয়েছে তারা একটি অবসর সময় পেয়েছে তখনই তারা মার্কেটে এসেছে এই নতুন কিছু কিনতে এবং নতুন কিছু দেখতে। অনেকে উৎসুক জনতা আসছে, তারাও দেখতে আসছে এবং অনেকেই দরদাম করতে আসছে এবং তাদের একটি কথা যে এবারে পণ্যের দাম কেমন হবে সে সম্পর্কে তারা বুঝে ওঠার জন্য চেষ্টা করছে। এবং পাশাপাশি যদি আমি আপনাকে সামনের দিকে দেখাই যে সামনের যে এই রাস্তা রয়েছে এই রাস্তাতে এখন বর্তমানে ক্রেতার যে আগমন এবং গমন সেটি দেখলেই বোঝা যায় যে এই মার্কেটে এখন বর্তমানে একটি উৎসব বিরাজ করছে কিছুটা হলেও। যে ঈদ এখনও শুরু হয়নি, বাট ঈদের এখনও 1 মাস বাকি রয়েছে, তারপরেও ঈদের যে এই ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি এক ধরনের ঈদের আমেজের মতোই দেখা যাচ্ছে। এবং আমি যদি আপনাকে বলি যে এই মার্কেটে কিছুক্ষণ আগে আমার কিছু ক্রেতার সঙ্গে কথা হয়েছে, তারাও একটা কথাই বলেছেন যে এই বাজার তারা শুরু করেছেন এবং
বাজার করার চেষ্টা করছেন, যাতে ঈদের আগে, বিশেষ করে ঈদের রমজানের অর্ধেক যাতে তারা বাসার দিকে, বিশেষ করে গ্রামের বাড়িতে চলে যেতে পারেন। শাহাব, রাজধানীর নিউ মার্কেট থেকে রোজার প্রথম দিনে ঈদ বাজারের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রমজানে ঈদের কেনাকাটা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন রাবি আল রাহিদ। রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানি নিয়ে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। রাজধানীর অধিকাংশ এলাকায় রয়েছে তীব্র গ্যাস সংকট। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়তে পারে লোডশেডিং, এমন শঙ্কায় গ্রাহকরা। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে পানিরও ঘাটতি। এই অবস্থা চলতে থাকলে রমজানে সেহরি ও ইফতারে বিড়ম্বনা বাড়বে বলে মনে করছেন নগরবাসী। মাহু হাসান রিপনের প্রতিবেদন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাসায় দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস, তাই বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছেন গৃহিণী। তবে অনেক সময় লোডশেডিং হলেই সেই সুযোগটুকুও থাকে না। রমজানের সময়টাতে ভোগান্তির আশঙ্কায় চিন্তিত এই গৃহিণী। ইফতারের সময় অনেক কিছু আয়োজন করা লাগে, তো ওই জিনিসগুলো কিভাবে করব। এবারও তো আপনার গ্যাসের অনেক সমস্যা ছিল, এইবারও তো সমাধান আর পাইলাম না। গ্যাস সংকটের এমন চিত্র চোখে পড়বে প্রায় পুরো ঢাকা শহরেই। মিরপুর, শেওড়াপাড়া, কাফরুল, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট। পাশাপাশি বনশ্রী, রামপুরা, উত্তরা, শনির আকরা এই এলাকাতেও দিনের বেশিরভাগ সময় থাকে না গ্যাস। এদিকে ফাল্গুন ও চৈত্রের মাঝামাঝি সময়ে রোজা পড়ায় লোডশেডিংয়ের আশঙ্কাও করছেন গ্রাহকরা। ফজরক তো দেখি গ্যাস আছে, সকালই জায়গা 6টা 7টার দিক দিয়ে জায়গা, সন্ধ্যার পরে একটু আহে, আবার জায়গা সন্ধ্যার পরে আবার রাতের 12টা বাজে। কারেন্ট চলে গেলে সারা রাতও কারেন্ট আসে না। গত বছরও খুব ভালো করে আমরা বিদ্যুৎ পাইনি। ঘরে মুরব্বীদেরও রাতে শোয়ার খুব কষ্ট, বাচ্চা কাচ্চাদের পড়াশোনারও খুব কষ্ট। বর্তমানে তিতাস গ্যাসের এলাকায় দৈনিক চাহিদা 200 কোটি ঘনফুটের বেশি হলেও সরবরাহ হচ্ছে 160 থেকে 180 কোটি ঘনফুট। তিতাস বলছে রমজানে সরবরাহ সহনীয় রাখতে যমুনা সার কারখানা বন্ধ সহ নেওয়া হচ্ছে বেশ কিছু উদ্যোগ। বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, আগাম প্রস্তুতির কারণে ঢাকায় খুব বেশি লোডশেডিং হবে না। বিদ্যুৎ কনজামশনটা টেম্পারেচার অনেক নির্ভর করে, তাই আমরা চাচ্ছি যে টেম্পারেচারটা সহনীয় পর্যায়ে থাকবে আর কি। তো এটাতে হয়তো 15-20 রোজা হয়ে যাবে, বাদ বাকি যেটা আছে সেটা হয়তো সামান্য কিছু পড়বে। বাট গতবার যে আমরা এক্সপিরিয়েন্স হয়েছে, বললাম যে 1520 মেগাওয়াট, এটা ক্রস করবে না বলে আমরা আশা করতেছি। যমুনা সার কারখানাকে বন্ধ করে রাখা হবে রমজান মাসে। সেটা যদি বন্ধ করে রাখা হয়, রমজানের প্রথমার্ধে ফেব্রুয়ারি মাসে আমরা 1500 বা আদার্সে আমরা 1150 যদি দিতে পারি, তাহলে ঢাকা আমরা মোটামুটি সাস্টেনেবল একটা প্রেশার রাখতে পারবো ঢাকা আবাসিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে শিল্পে কিছুটা লো প্রেশার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ ব্যবস্থাপনায় আগাম সমন্বয়, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং চাহিদা ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা না থাকলে ভোগান্তি এড়ানো কঠিন হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইউটিলাইজ করা লাগবে, তার জন্য 1.5 গুণ জ্বালানি বেশি লাগবে, অর্থাৎ 50% জ্বালানি আরও বেশি লাগবে। তাহলে সেই ব্যয় থেকে আসবে, তার জন্য আরও ঘাটতি বাড়বে এবং সরকারের সেই জ্বালানি আমদানি করার মতো ডলার নেই। বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড, আপনার বাংলাদেশ গ্যাস ফিল্ড, এগুলোকে সব একীভূত করে একটা কোম্পানি করেন এবং সেই কোম্পানির উপরে দায়িত্ব ছেড়ে দেন যে তুমি মরো, না হলে গ্যাস উত্তোলন করো। রমজানে নিত্য প্রয়োজনীয় সেবা নির্বিঘ্ন থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। তবে বাস্তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটি এখন দেখার বিষয়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 75,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি তথ্য অনুযায়ী প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। নতুন গবেষণায় দেখা গেছে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত সেখানে 75,200 মানুষ সহিংসতায় মারা গেছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 3.4%। এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাবের চেয়ে অনেক বেশি। গবেষণায় আরও দেখা গেছে নিহতের মধ্যে 56% বেশি নারী, শিশু এবং বৃদ্ধ। যুদ্ধবিরতি ঘোষণার পরেও সেখানে শত শত মানুষ মারা গেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধে গাজায় প্রায় 70,000 মানুষ মারা গেছেন।
এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।